দুই যুগের বেশি সময় পর মুক্তি পেলেন সাবেক ২৭ বিডিআর সদস্য। কাশিমপুরে কেন্দ্রীয় কারা ফটকে বরণ করলেন স্বজনরা। প্রিয়জনদের কাছে পেয়ে আবেগাপ্লুত জওয়ানরা। নাব্য হারিয়ে অস্তিত্ব সংকটে খুলনার ২২ নদী। নৌরুট কমায় বাড়ছে পণ্য পরিবহন খরচ। ব্যাহত নদী নির্ভর অর্থনীতি। খনন সহ পানি প্রবাহ নিশ্চিতের পরামর্শ। জ্যৈষ্ঠের প্রথম দিন রাজশাহীতে মৌসুমের প্রথম গুটি আম নামানো শুরু। ৫ দিন পর নামছে গোপালভোগ। আগেভাগে থেকে যাওয়ায় সাতক্ষীরার হিমসাগর নামানো শুরু। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইটের যাত্রা শুরু। ৪০৮ জন যাত্রী নিয়ে সরাসরি পৌঁছাবে মদিনায়। এবং আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম বন্দর ছাড়ল নৌবাহিনীর জাহাজ। মালয়েশিয়ায় ৫ দিনব্যাপী অনুষ্ঠান। দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় হওয়ার আশা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিডিআরের বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া সাবেক ২৭ সদস্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকাল ১০টায় কারাগার থেকে বের হন সাবেক বিডিআর সদস্যরা। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন স্বজনেরা। এর আগে সোমবার ৪০ আসামির জামিন মঞ্জুর করেন আদালত। শেষ হলো দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা। স্বজনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক বিডিআর সদস্যরা। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার সকালে জামিনে মুক্তি পান ২৭ জন। এর আগে ভোর থেকেই কারা ফটকে অপেক্ষা করেন স্বজনরা। ২ যুগেরও বেশি সময় পর পরিবারের সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। ১৭ বছর আমরা বিডিআর ভাই ছিল, একসাথে থাকছি, সবাই নির্দোষ। বিডিআর সবাই নির্দোষ। আমি চাই যাতে দ্রুত এই সরকার যাতে দ্রুত সবাইকে বের করে দেয়। আমাদেরকে যদি রাষ্ট্র ভালো মনে করে যে না তারা নির্দোষ, রাষ্ট্র যদি মনে করে তাহলে তাদেরকে অ্যাকচুয়ালি মুক্তি দিচ্ছে। কারা সূত্রে জানা গেছে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার ৪০ জনের জামিন মঞ্জুর করেন আদালত। এর পরিপ্রেক্ষিতে মুক্তি পাওয়ার পর সাবেক বিডিআর সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আমার যখন ধুয়ে যায় তখন আমি ৯ মাস, আমি নানু বাড়ির মানুষ হয়েছি। এখন ১৬ বছর পর দেখতেছি আমার আম্মু তো নেই। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে একই মামলায় ২১৮ জন জামিন পেলেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। নাব্য হারিয়ে অস্তিত্ব সংকটে খুলনা অঞ্চলের অন্তত ২২ নদী। এর প্রভাবে গত এক দশকে এই অঞ্চলে নৌরুট কমেছে ১৫টিরও বেশি। এতে নৌপথে প্রতিনিয়ত কমছে পণ্য পরিবহন, বাড়ছে খরচ, ফলে মুখ থুবড়ে পড়েছে নদী নির্ভর অর্থনীতি। পরিকল্পিত উদ্যোগে নদী খনন সহ উজান থেকে পানি প্রবাহের জন্য ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার বটিয়াঘাটা উপজেলার শোলমারী নদী চর পড়ে এখন মৃতপ্রায়। অথচ বছর ৫ আগেও এই নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে বড় নৌযানে পাট, সার, সবজি সহ বিভিন্ন পণ্য পরিবহন হতো। এই নদীতে ১১০ হাত পর্যন্ত পানি ছিল। পানি উৎপাদন করে নদীটা শেষ করে ধ্বংসের পথে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার তথ্য বলছে বিভাগের অন্তত ২২টি নদী অস্তিত্ব সংকটে। দ্রুত সময়ের ভিতর এগুলোকে সুন্দরভাবে ড্রেজিং করে আমাদের ব্যবসার উপযোগী করা। বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলের নদীকেন্দ্রিক অর্থনীতি বাঁচাতে পরিকল্পিত উদ্যোগে ড্রেজিং এর পাশাপাশি উজান থেকে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে। গঙ্গাতে আমরা এখনো যতটুকু পানি পাই ৩৫,০০০ কিউসেক পাই, তার থেকে ১০ থেকে ১৫,০০০ কিউসেক খুলনা অঞ্চল, যশোর অঞ্চলকে দিলে এখানকার নদীগুলো আবার জীবিত হয়ে উঠতে পারে। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে নদীবন্দরগুলোর উন্নয়ন ও মৃত নদী বাঁচাতে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের প্রকল্প নেওয়া হচ্ছে। নৌরুটের এসব নানা সমস্যায় বাধ্য হয়ে এই অঞ্চলের ব্যবসায়ীরা সড়ক পথে পণ্য পরিবহনে ঝুঁকছেন, যেখানে খরচ ৩ গুণেরও বেশি, আর যার প্রভাব পড়ছে পণ্যের মূল্যেও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জ্যৈষ্ঠের শুরুর দিনে গুটি জাত আম নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে বাজারজাতকরণ। ধাপে ধাপে নামবে অন্যান্য জাতও। চলতি মৌসুমে অনাবৃষ্টির প্রভাবে আমের আকার হয়েছে মাঝারি, তবে ফলন বেশি হওয়ায় দাম ভালো পাওয়ার আশা বাগানীদের। এদিকে নির্ধারিত সময়ের আগে পেকে যাওয়ায় সাতক্ষীরায় হিমসাগর আম নামানো শুরু হয়ে গেছে।
দীর্ঘ পরিচর্যা শেষে বাগান জুড়ে চাষিদের আম নামানোর ব্যস্ততা। জেলা প্রশাসনের বেঁধে দেয়া পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার একযোগে আম নামানো শুরু করেন রাজশাহী আম বাগানীরা। প্রথম ধাপে নামানো হয় গুটি আম। বৃহস্পতিবার থেকে এ আম বাজারজাত করতে পারছেন চাষিরা। রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় আম হলো হিমসাগর ও ল্যাংড়া, যা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 20 মে গোপালভোগ, 30 মে হিমসাগর এবং 10 জুন নামানো হবে ল্যাংড়া আম। বাগানীরা জানান, চলতি মৌসুমে বৃষ্টি কম থাকায় আমের আকার খুব বেশি বড় হয়নি, তবে ফলন হয়েছে বেশ ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রাজশাহীতে এবার 19,500 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,000। বাগানে রানী পশম থেকে আরম্ভ করে আনারস থেকে বিদেশি আম আছে, ব্যানানা, কিউজাই, তারপরে বাড়ি ফোর ইনশাল্লাহ আমি করেছি। আচ্ছা, আমার বৈশিষ্ট্যটা হচ্ছে যে সিজনের একটা অংশ খুব গরম থাকবে, তারপর একটা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে আমের সাইজটা খুব ভালো হয়। সো সেই হিসাবে আমি বলবো যে 50-50 চান্স এবছর। খরায় অত্যন্ত আপনার তাপমাত্রা বেশি, ওই কারণে আমরা প্রথম থেকে ছোট। এদিকে জেলা শহরের বানেশ্বর বাজারে বিভিন্ন উপজেলা থেকে আম নিয়ে আসেন চাষিরা। বিক্রেতারা জানান, কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় এখনো জমে ওঠেনি আমের বাজার। আম খুব সীমিত আসছে, যেদিন পাকছে সেগুলা ভাঙছে। গোপালভোগ যাচ্ছে 1300, 1400, 1500, 2000 টাকাও যাচ্ছে। এদিকে সাতক্ষীরার হিমসাগর আম নির্ধারিত সময়ের আগেই পেকে যাওয়ায় নামানো শুরু হয়ে গেছে। এর আগে হিমসাগর বাজারজাত করার কথা ছিল আগামী 20 মে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে ভারতের ত্রিপুরায় গিয়ে গ্রেফতার। কারাবরণ শেষে আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরলেন 11 বাংলাদেশি। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট যাত্রা করেছে। 408 জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইটটি সরাসরি মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। বুধবার বিকেলে সিলেট মদিনা হজ ফ্লাইটের যাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম। প্রথমে 350 জন যাত্রী নিয়ে বিকেল 5:30টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রথম ফ্লাইটটি। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও 58 জন যাত্রী যুক্ত হন এই ফ্লাইটে। এবার সিলেট থেকে বিমানের 5টি ফ্লাইটে 2090 যাত্রী সরাসরি হজে যাবেন। আমার খুবই ভালো লাগছে সিলেট থেকে যে আজকে প্রথম ফ্লাইট হচ্ছে। সিলেট থেকে সরাসরি মদিনা যাচ্ছি, আমি সবাই আমরা খুব খুশি, আনন্দিত। 8 থেকে 10 ঘন্টার যে হেসেল, এইটা সিলেটে কিন্তু 2 থেকে 3 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি আশা করি এই সুযোগটা আরও বাড়বে, আরও ফ্লাইটের সংখ্যাও বাড়বে, আমরা সবাই আরও উপকৃত হব। আমি খুব খুশি। আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বা নৌজা খালিদ বিন ওয়ালিদ চট্টগ্রাম বন্দর ছেড়েছে। মালয়েশিয়ার লঙ্কাওয়েতে 5 দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় হবে বলে জানান নৌপ্রধান। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আগামী 20 থেকে 24 মে মালয়েশিয়ার লঙ্কাওয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 17 লঙ্কাওয়ে আন্তর্জাতিক মেরিটাইম এবং এরোস্পেস প্রদর্শনী, যেখানে অংশ নিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দলের বাদ্য পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় জাহাজটিকে। এ সময় উপস্থিত ছিলেন নৌ কর্মকর্তা ও নাবিকদের পাশাপাশি তাদের স্বজনরাও। 5 দিনের এই প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নৌবাহিনীর জাহাজ অংশ নেবে। বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজের ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে 34 কর্মকর্তা সহ সর্বমোট 229 জন সদস্য এই প্রদর্শনীতে যোগদান করবেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ সহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে জানান নৌবাহিনীর প্রধান। লিমা 2025 অংশগ্রহণ শুধুমাত্র বহুপক্ষীয় এক্সারসাইজ নয়, এটি স্বাগতিক মালয়েশিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককেও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনী শেষে বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজটি আগামী 29 মে চট্টগ্রাম নৌঘাটিতে ফিরবে।
পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সময়ে আটক 11 বাংলাদেশি নাগরিক কারাবরণ শেষে দেশে ফিরছেন। আখাউড়া স্থলবন্দর সীমান্তে তাদেরকে গ্রহণ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত তারা। কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে 9 মাস আগে কুমিল্লার কমলনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন দেবিদ্বারের ভবানীপুর গ্রামের বাসিন্দা বিউটিশিয়ান নিপা আক্তার। পরের দিনই সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তিনি। পরে তাকে যেতে হয় জেলে। দীর্ঘ 6 মাস কারাভোগের পর মুক্তি পান নিপা আক্তার। পরে সেখানকার একটি সেফ হোমে ঠাঁই হয় তার। এরপর ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের মধ্যস্থতায় এবং দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে ফেরেন তিনি। স্টেশনে বসেছিলাম, তখন পুলিশ চেক করতে আসছিল। তো চেক করে আসার পরে আমাকে ফোর্স করতেছে কোত্থেকে পাইছি, কেন পাইছি, কিভাবে পাইছি, আমি আসলে কি বাংলাদেশি কিনা। যখন আমাকে জিজ্ঞেস করছে আমি বলছি যে ভয় পেয়ে বলে দিচ্ছি যে হ্যাঁ আমি বাংলাদেশি। এদিকে গত 8 মাসে কাজের সন্ধানে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা হয়ে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন 8 জন নির্মাণ শ্রমিক সহ 10 বাংলাদেশি। এরপর সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে ধরা পড়ে দীর্ঘদিন কারাবরণ শেষে নিজ দেশে ফেরেন তারা। সে নাকি ইন্ডিয়া চলে গেছে, কার মাধ্যমে কিভাবে। তারপর পরে 2-3 মাস পরে জানতে পারি যে সে নাকি পুলিশে ধরা পড়ছে, ইন্ডিয়ান পুলিশের হাতে। আখাউড়া স্থলবন্দর সীমান্তে তাদেরকে গ্রহণ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এবং দীর্ঘ প্রায় 6 মাস জেল শেষে তারা নরসিংগড় টেম্পোরারি ডিটেনশন সেন্টারে অবস্থান করতে থাকে। সেখানে অবস্থান করার পরে আমরা তাদের ঠিকানা জানতে পেরে, ভারতীয় অবস্থান জানতে পেরে তাদের ব্যাপারে বাংলাদেশে নাগরিকত্ব ভেরিফিকেশনের জন্য পাঠাই। সিটিজেনশিপ ভেরিফিকেশন সেটা হয়ে আসার পরে আমরা তাদের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরে বাংলাদেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করি। ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের তথ্য অনুযায়ী আরও 14 জন বাংলাদেশি ত্রিপুরার কারাগার ও সেফ হোমে রয়েছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ভারত থেকে পুশ ইন করা 5 রোহিঙ্গা নাগরিককে কুড়িগ্রাম থেকে আটক করা হয়েছে। বিজেপি জানায় গত 7 মে ভোরে ভুরুঙ্গামারির ভাওয়ালকুড়ি সীমান্তে কয়েকজন নারী পুরুষের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ওই ব্যক্তিরা মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা। 2 বছর আগে তারা দেশটি থেকে পালিয়ে ভারতের আসামে আশ্রয় নেয়। সম্প্রতি একদল লোক তাদের চোখ বেঁধে বাংলাদেশের সীমান্তে ফেলে রেখে যায়। তাদের কাছ থেকে নয়াদিল্লি কর্তৃক ইস্যুকৃত 5টি রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। ট্রাক্টর উল্টে 3 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেলে বাঘাইছড়ির সীমান্ত সড়ক দিয়ে একটি ট্রাক্টরে করে মালামাল পরিবহন করছিলেন 3 নির্মাণ শ্রমিক। আর্যপুর এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। গাইবান্ধায় বিদ্যুৎ পৃষ্ঠে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানায় বিকেলে সাঘাটা উপজেলার কামালপাড়ায় টিনের ঘরের উপর থেকে বাঁশঝাড়ের ময়লা পরিষ্কার করছিলেন মিলন মিয়া। এ সময় বাড়ির বৈদ্যুতিক তার থেকে টিনের চাল বিদ্যুতায়িত হয়ে আটকে যান তিনি। চিৎকার শুনে চাচা আফজাল ও চাচাতো ভাই মোশাররফ মিলনকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। গুরুতর অবস্থায় 3 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত যশোরের খামারিরা। তবে এবার খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এ কারণে বন্ধ হয়ে গেছে অনেক খামার। গত বছরের চেয়ে এবছর পশুর সংখ্যা কমেছে অন্তত 13,000। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে কোরবানির পশুর সংখ্যা কমলেও স্থানীয় চাহিদা পূরণ হবে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 1 মাসেরও কম সময় আছে ঈদুল আজহার। 2 সপ্তাহ পর শুরু হবে কোরবানির পশুর হাট। বর্তমানে পশুগুলো হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে যশোরে দিন দিন কমছে গবাদি পশুর খামারের সংখ্যা। খামারিরা বলছেন লালন পালনে খরচ বেড়েছে অনেক। বর্তমানে বাজার মূল্যে পশু বিক্রি করলে তেমন লাভ হচ্ছে না। এই কারণে অনেকে খামার করা ছেড়ে দিয়েছেন। এমনকি আগামী ঈদুল আজহায় পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আশঙ্কায় তারা। খাদ্য খাবারের এত দাম, মানুষ গরু পোষার কোনো নেই।
সব গরু পুষলে সবার লস। এখন বর্তমান সময় পশুপালন করা খুবই একটা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ ব্যবসা হয়ে গেছে। এবছরে সবচেয়ে বেশি যেটা সমস্যা ফেস করেছি সেটা হলো খাদ্যদ্রব্যের দাম তো ঊর্ধ্বগতি, এর থেকেও বেশি সমস্যা হয়েছে বিচলিতে। প্রাণী সম্পদ বিভাগ বলছে কোরবানির পশুর হাটের জন্য গত বছরের তুলনায় এবছর অন্তত 13,000 পশু কম প্রস্তুত করা হচ্ছে। তবে বর্তমানে যে পরিমাণ লালন পালন হচ্ছে তাতে স্থানীয় চাহিদা মিটবে। খামারের সংখ্যা হয়তো কিছুটা কমে যেতে পারে, কিন্তু এখানে আমাদের প্রত্যেকবারই উদ্বৃত্ত থাকে। এবারও আমরা প্রত্যাশা করছি প্রায় 18,000-এর প্লাস আর কি আমাদের এখানে ছাগল এবং গরু দিয়ে উদ্বৃত্ত থাকবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির জন্য যশোরে প্রায় 96,000 পশুর চাহিদা রয়েছে। তার বিপরীতে প্রস্তুত করা হচ্ছে 1,14,574টি পশু। গত বছর এই সংখ্যা ছিল 1,26,851টি। সময় সংবাদ, যশোর। আধিপত্য বিস্তারকে নিয়ে অর্ধশত বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিলিবুর মোল্লা, পাতা মোল্লা, মন্টু মোল্লা, আরজালি মল্লিক, মন্নু মল্লিক, চুন্নু মল্লিক সহ অর্ধশত ব্যক্তির বাড়িঘরে হামলা চালিয়ে করা হয় লুটপাট। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়েছে এসব পরিবারের লোকজন। আলাদা মন্ত্রণালয় না হলে দেশের সম্ভাবনাময় পর্যটন শিল্প মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে 3 দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় মেয়র জানান, বিশেষভাবে নজর দিলে বৈদেশিক মুদ্রা অর্জনের চতুর্থ খাত হতে পারে এ পর্যটন শিল্প। না হলে কক্সবাজার ও 3 পার্বত্য অঞ্চলের মতো পর্যটন শিল্পগুলো পিছিয়ে পড়বে। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করে নানা স্টল পরিদর্শন করেন মেয়র। আমরা আমাদের দেশ নিয়ে নেগেটিভ চিন্তা করি, নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট করি, সেটাও কিন্তু আমাদের এই ট্যুরিজমের অন্তরায় বলে আমি মনে করি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে পজিটিভলি আমাদেরকে সব কিছু দেখতে হবে, আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে। সো দ্যাট আমরা এগুলো যদি সব করতে পারি, আশা করি এইটা একটা বিশাল আমাদের জন্য জিডিপিতে 4 নম্বর সেক্টর, যেটা বাংলাদেশকে সমৃদ্ধশালী, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক CTRN এর প্রথম কর্মশালা। সকালে নগরীর আগ্রাবাদের শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তন শুরু হওয়া কর্মশালা শেষ হয় দুপুরে। এতে বন্দর ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে জাফর আলম, শিপিংয়ের রীতি ও চর্চা বিষয়ে আলোচনা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 2 যুগেরও বেশি সময় পর মুক্তি পেলেন সাবেক 27 বিডিআর সদস্য। কাশিমপুরে কেন্দ্রীয় কারা ফটকে বরণ করলেন স্বজনরা। প্রিয়জনদের কাছে পেয়ে আবেগাপ্লুত জওয়ানরা। নাব্য হারিয়ে অস্তিত্ব সংকটে খুলনার 22 নদী। নৌরুট কমায় বাড়ছে পণ্য পরিবহন খরচ। ব্যাহত নদী নির্ভর অর্থনীতি, খনন সহ পানি প্রবাহ নিশ্চিতের পরামর্শ। জ্যৈষ্ঠের প্রথম দিন রাজশাহীতে মৌসুমের প্রথম গুটি আম নামানো শুরু। 5 দিন পর নামছে গোপালভোগ। আগেভাগে পেকে যাওয়ায় সাতক্ষীরার হিমসাগর নামানো শুরু। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।